আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটু 2-1 মিনিট আমরা ওয়েট করি, হ্যাঁ? জি স্যার। জাবিন তাসনিম, জাবিন তাসনিম শুনতে পাচ্ছো? জি স্যার। তোমার রোল কত? স্যার 53। আচ্ছা। আচ্ছা, আমরা আর 2-1 মিনিট ওয়েট করবো, হ্যাঁ? অনেকে জয়েন করতেছে তো, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ? খাতা কলম নিয়ে বসিও, বই নিয়ে বসিও। তারপরে না কিছুই না। ওকে, এখনো অনেকেই জয়েন করতে পারে না। আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম দেখার জন্য যে আসলে কিভাবে জয়েন করতে হয়। লিংকে ক্লিক করলে, লিংকের ব্যাপারটা তো খুবই সহজ, এখানে ক্লিক করলেই জয়েন হওয়ার কথা। যে একজন ফোন দিছিল যে ও জয়েন করতে পারতেছে না। তো যাই হোক, গতদিন আমরা লেসন 1 পড়তেছিলাম এবং আমরা ইউনিট 1 দিয়ে শুরু করছি। ইউনিট 1 এর নাম ছিল হচ্ছে ফাদার অফ দা নেশন, অর্থাৎ জাতির পিতা। শব্দার্থগুলো কি সবাই পড়ছো, যেগুলো লিখে দিছি? জি স্যার। জি যদি স্যার। পড়ে থাকো একটু। ওকে, তাহলে আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর করবা, ঠিক আছে? সবাইকে মিউট করে দিলাম, ঠিক আছে? এখন আমি যাকে আনমিউট করতে বলবো তোমাকে শো করবে, মাইকটা আনমিউট করে কথা বলবা।
আনিকা আনুষে মাইকটা আনমিউট করে কথা বলো আনিকা। Yes, sir. শব্দার্থগুলো পড়ছো? জি স্যার। বলো দেখি আউটকাম মানে কি ছিল? ফলাফল। ফলাফল। রিড মানে ছিল পড়া, এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কি ছিল? Read, read, read. থ্যাংক ইউ। রিড রেড রেড। ন্যারেট মানে বর্ণনা করা। বর্ণনা করা। যে বর্ণনা করে তাকে কি বলবো আমরা? নারেটর না ন্যারেটর। হ্যাঁ, ইয়েস, নারেটর। ন্যারেটর। জি স্যার। ইনসিডেন্ট বা ইভেন্ট মানে কি ছিল? ইনসিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। ইনসিডেন্ট মানে মানে দুর্ঘটনা বলা ঘটনা যাবে না, ঘটনা শুধু এটা বললেই ঘটনা। হবে। লজিক্যাল মানে কি ছিল? যুক্তি। যুক্তি। ওকে, থ্যাংক ইউ। তামান্না তাহসিন। ইয়েস স্যার। পার্টিসিপেট মানে কি ছিল? অংশগ্রহণ করা। আর কি মানে অংশগ্রহণ করা? টেক পার্ট। টেক পার্ট। কনভারসেশন মানে আলোচনা করা। ডিবেটস, ডিসকাশন। ওকে, কনভারসেশন। কনভারসেশন কামস ফ্রম কনভার্স। হ্যাঁ, কনভার্স হচ্ছে ভার্ব আর কনভার্স মানে হচ্ছে আলোচনা করা। জি স্যার। ওকে। টেল মানে বলা। বলা, পাস্ট ফর্ম টোল্ড। told, past participle টোল্ড। okay. টোল্ড। So what was the name of lesson 1? ফাদার অফ দ্য নেশন। Lesson 1. জি স্যার। You told the name of lesson- unit 1. জি স্যার। What was the name of lesson 1? Lesson 1. বঙ্গবন্ধু's ফ্যামিলি। বঙ্গবন্ধু's family in 1971. 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার কেমন ছিল সেটা সম্পর্কে আমরা পড়তেছিলাম। ওকে, থ্যাংক ইউ। বাকিরা আমরা ওয়েলকাম স্যার। ওকে, তাহলে আমরা আসলে এটা নতুন বই তো এই জন্য আমার কাছে প্যাসেজটা নাই, মানে পিডিএফ ফাইল পাওয়া যায়, এখনো নতুন বইয়ের পিডিএফ গুলো আসেনি, এই জন্য প্যাসেজটা টাইপ করতে তো অনেক সময় দরকার, এই জন্য আমি টাইপ করতে পারিনি। তো যাই হোক, তোমরা বই নিয়ে বসছো, আমি একটা একটা করে লাইন টাইপ করবো এবং পড়াবো, এবং এখান থেকে এমসিকিউ বা প্রশ্ন কি ধরনের হতে পারে সেটা আমরা দেখবো আজকে। পুরো প্যাসেজ পড়ানো হয়তো অনেক সময়ের দরকার, আমি যতদূর পারবো আজকে পড়াবো, বাকি প্যাসেজটা তোমরা কন্টিনিউ করবা, এবং পরের ক্লাসে পুরো প্যাসেজ থেকে আমরা শুধু শব্দার্থ বা যেখানে যেখানে যার সমস্যা সেটা আমরা ডিসকাস করবো, যেই জায়গাগুলো বুঝতে পারিনি সেগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করবো, যেহেতু আগামীকাল আবার আমাদের ক্লাস থাকবে। আর আজকের ক্লাসে আমরা শুধু শুরু থেকে একটু দেখবো যে ওয়ার্ডগুলো আসলে কিভাবে পড়তে হয়। ওকে, সবাই প্যাসেজটা নিয়ে বসো। তো এখানে বলছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। আমরা টেক্সটটা পড়তে বলছে এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে বলছে। প্রথম লাইনটা ছিল যে ইট ওয়াজ দ্য নাইট অফ 25th মার্চ। ইট ওয়াজ দ্য নাইট অফ 25th মার্চ। আচ্ছা, এখানে লেখা দেখতে পাচ্ছ সবাই? ওকে, 25th মার্চ এভাবে লেখা ছিল, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে আমি কি পড়ছি? 25th। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে পড়তে হয়, আমরা জানি। ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th, 11th এভাবে পড়তে হয়। ওকে, এখন যখন ধরো যেমন এটাকে আমরা পড়লাম, এটাকে 25 পড়ে যাবে না, আমরা পড়লাম হচ্ছে 25th। আমি ফিফথ বানানটা লিখে দিচ্ছি, ফিফথ উচ্চারণটা এরকম হবে। আচ্ছা, উচ্চারণটা এরকম হবে, ফিফথ। ওকে, এখন তাহলে এইটাকে আমরা পড়বো হচ্ছে কি পড়বো? 21st। 21st। আচ্ছা, লেখার সময় দেখো কিভাবে লিখছি, খেয়াল করো, যখন 21 হয়ে গেছে তখন এভাবে, ঠিক আছে, 21st। আচ্ছা, যখন তাহলে 22তম আমরা লিখবো, তখন আমাদের এটা হচ্ছে 22nd, এই জন্য শেষে তোমাকে ND লিখে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে যখন তুমি 23 লিখবা তখন এটা তো থার্ড হয়ে গেছে,
তাহলে তোমাকে RD লিখে দিতে হবে 23rd। এবং এই তিনটার ক্ষেত্রেই শুধুমাত্র আলাদা কিছু এন্ডিং আছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত TH ইউজ করি। তাহলে যেমন 4th, তাহলে আমরা তখন 24তম লিখবো 24th। 25তম তো আমরা দেখলাম 25th, তাহলে যখন 26তম লিখবো 26th। এভাবে আমরা কন্টিনিউ করব। এভাবে আমি হচ্ছে 20 থেকে দেখাচ্ছি। এরপরে যদি তোমার ধরো 31 হয়, 31তম, তাহলে আমরা লিখবো হচ্ছে 31st। যদি 32তম হয় তাহলে আমরা লিখবো হচ্ছে 32nd। যদি 33তম হয় তাহলে আমরা লিখবো 33rd। ওকে, এভাবে 33rd। ওকে, তাহলে 34তম, এরপর থেকে আবার TH কন্টিনিউ করবো, আমরা লিখবো 34th, 35th। এভাবে আমরা লিখবো। তাহলে আমরা বিষয়টা আমরা মনে হয় বুঝতে পারলাম। সো ইট ওয়াজ দ্য নাইট অফ 25th March 1971। এটা ছিল 1971 সালের 25শে মার্চের রাত। There was a full of quietness. There was a full of quietness. Quietness. Okay. ওয়ার্ডটা আমরা খেয়াল করব, এটা হচ্ছে উচ্চারণ কোয়াইট। ওকে, উচ্চারণ হচ্ছে কোয়াইট, এরকম কোয়াইট। ওকে, কোয়াইট। আরেকটা ওয়ার্ড আছে ইংলিশে, সেটা আমরা শিখে ফেলি। আমি বলছি ওয়ার্ড শেখার নিয়ম হচ্ছে আমি তোমাকে প্রতিদিন এভাবে দেখাই দিতে পারবো না। আমি হয়তো মাঝে মাঝে প্যাসেজগুলো পড়াবো এবং তোমাকে ফলো করতে হবে যে আমি কিভাবে ওয়ার্ডগুলো শেখাচ্ছি বা আসলে ওয়ার্ড শেখার নিয়মটা কি। একটা ওয়ার্ড শিখলে পাশাপাশি বাকি যে শব্দগুলো আছে সেগুলো শিখে ফেলতে হয়, এভাবে ওয়ার্ড শিখতে হয়। তো যাই হোক, কোয়াইট। আরেকটা ওয়ার্ড ইংলিশে, এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ স্পেলিং এর একটা তফাৎ আছে। ওটাতে ছিল IET, এটা হচ্ছে ITE। এইটা হচ্ছে হোয়াইট। ওকে, এটা হচ্ছে একটু ভুলে গেল, হোয়াইট। আমার মনে হয় তফাৎটা বুঝতে পারছো। ওইটা হচ্ছে কোয়াইট, আর কোয়াইট মানে হচ্ছে শান্ত। হ্যাঁ, কোয়াইট মানে হচ্ছে শান্ত, চুপচাপ। আমরা অনেক সময় ক্লাসে টিচারদেরকে বলতে শুনবা এই কথাটা, যে কিপ কোয়াইট, মানে চুপ থাকো, শান্ত থাকো। ওকে, তাহলে কোয়াইট মানে হচ্ছে শান্ত, চুপ। ওকে, আর এটা হচ্ছে কোয়াইট। কোয়াইটের বেশ কিছু অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে বেশ। হ্যাঁ, আমরা বলি বেশ ভালো। হ্যাঁ, মোটামুটি, আমরা একটা কথা বলি মোটামুটি। তাহলে মোটামুটি হচ্ছে কোয়াইট, সম্পূর্ণ অর্থে কোয়াইট ব্যবহৃত হয়। ঠিক আছে, এরকম কোয়াইটের বেশ কিছু অর্থ আছে। আরেকটা ওয়ার্ড আমরা এখানে শিখি, একটা ওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডটা কুইট। এটা হচ্ছে কুইট। আমার মনে হয় এটার সাথে অনেকেই তোমরা পরিচিত, বিশেষ করে যারা মোবাইলে গেমস খেলো তারা ভালো পরিচিত, কারণ গেমের ভিতরে একটা অপশন থাকে যেখানে লেখা থাকে কুইট। তো কুইট মানে হচ্ছে শেষ করা, ত্যাগ করা। গেমটা যে আমি শেষ করব, কোনো কিছু ত্যাগ করব, সেটার ইংলিশ হচ্ছে কুইট। তো আমাদের ওয়ার্ডটা হচ্ছে কোয়াইট। কোয়াইট থেকে আমরা নাউনটা হচ্ছে কোয়াইটনেস। কোয়াইটনেস মানে নীরবতা। সো কোয়াইটনেস এর একটা সিনোনিম কি হতে পারে, আমরা ওয়ার্ডটা লিখি। আমি বলছি যে 7টা MCQ থাকবে, 7টার মধ্যে 2 থেকে 3টা বা 4টা সিনোনিম থাকবে। ঠিক আছে, এই জন্য সিনোনিম পড়তে হবে। তাহলে কোয়াইটনেস মানে হচ্ছে নীরবতা। এর একটা সিনোনিম হতে পারে সাইলেন্স। ওকে, লিখে নাও সাইলেন্স। তাহলে ওয়ার্ডের উচ্চারণগুলো মনে রাখবা, আমি পরের ক্লাসে, আগামী ক্লাসে আবার ধরবো। কোয়াইট, কোয়াইট, কুইট। আর কোয়াইটের নাউন হচ্ছে কোয়াইটনেস, নীরবতা। নীরবতার সিনোনিম হচ্ছে সাইলেন্স। ওকে, সো বলছে there was a full of quietness at বঙ্গবন্ধু's home at ধানমন্ডি রোড নাম্বার 32 throughout the day। এখানে যে ওয়ার্ডটা আছে আমরা লিখে নেই, থ্রু আউট, উচ্চারণ থ্রু আউট। ওকে, প্রথম অংশটা দেখতে পাচ্ছ, এটার উচ্চারণ হচ্ছে থ্রু।
আমি লিখে দিই উচ্চারণটা, অনেকেই এই ওয়ার্ডটা উচ্চারণ করতে সমস্যা হয়। এই যে থ্রু, এটা কিন্তু থ্রু করবে, ওকে, থ্রু, আর পরেরটা তো জানোই আউট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে থ্রু আউট। থ্রু আউট মানে হচ্ছে সম্পূর্ণ, হোল, টোটাল। সো থ্রু আউট দ্য ডে, সারা দিন। তাহলে বঙ্গবন্ধুর সেদিন কি হয়েছিল 1971 সালে 25শে মার্চ রাতে? There was a full of quietness at বঙ্গবন্ধু's home at ধানমন্ডি রোড নাম্বার 32 throughout the day. সারা দিন বঙ্গবন্ধুর বাসায় একটা নীরবতা ছিল, নিরিবিলি পরিবেশ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members, তাহলে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা could apprehend, okay, nice word, apprehend, okay, উচ্চারণ apprehend মনে হচ্ছে apprehend, আসলে উচ্চারণটা হচ্ছে apprehend। তাহলে এখানে এর উচ্চারণটা ই হয়ে যাবে, apprehend। apprehend শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা, কোনো কিছু আঁচ করতে পারা, আগে থেকে বুঝতে পারা, সেটা হচ্ছে apprehend করা। অর্থাৎ এর সহজ একটা সিনোনিম হতে পারে আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ মানে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, কাছাকাছি একটা শব্দ, যদি সিনোনিম নয়। ফিল, ফিল মানে কি, অনুভব করা, কোনো কিছু বুঝতে পারা, ওকে। তবে অ্যাপ্রিহেন্ড শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে অ্যাপ্রিহেন্ডের আরেকটা অর্থ হচ্ছে, কাউকে গ্রেপ্তার করা, ওকে। কাউকে গ্রেপ্তার করার ইংলিশ হচ্ছে অ্যাপ্রিহেন্ড। তবে গ্রেপ্তার করার অর্থে আমরা অ্যারেস্ট শব্দটা বেশি ইউজ করি, তবে তুমি যদি ইংলিশ নিউজ পেপার পড়ো তাহলে অনেক সময় তুমি অ্যাপ্রিহেন্ড শব্দটা দেখতে পারবে। হ্যাঁ, তাহলে অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে গ্রেপ্তার করা। তাহলে আমরা শিখলাম এটা অ্যাপ্রিহেন্ড না, এটা হচ্ছে অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। সো বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পারলো that something tragic, okay, nice word, tragic মানে হচ্ছে মর্মান্তিক, ওকে। অর্থাৎ খুবই দুঃখের কোনো কিছু, সেটাকে এরকম একটা কোনো ঘটনা, কোনো একটা ইভেন্টকে আমরা বলি হচ্ছে ট্র্যাজিক। এন্ড ট্র্যাজিক কামস ফ্রম ট্র্যাজেডি, এরকম মর্মান্তিক কোনো ঘটনাকে আমরা বলি হচ্ছে ট্র্যাজেডি। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার ট্র্যাজিক, ওকে, মর্মান্তিক। অর্থাৎ এর অনেক সিনোনিম হতে পারে, তার মধ্যে সুন্দর একটা ওয়ার্ড হচ্ছে হার্ট রেন্ডিং। হ্যাঁ, হার্ট রেন্ডিং খুবই সুন্দর একটা ওয়ার্ড। আচ্ছা, ডাব্লিউটা এখানে হবে না, হার্ট রেন্ডিং, হ্যাঁ, হৃদয় বিদারক। আমরা একটা কথা বলি হৃদয় বিদারক। এছাড়া আরো অনেক অ্যাডজেক্টিভ হতে পারে, তোমরা ডিকশনারি থেকে সেগুলো দেখে নিতে হবে। ট্র্যাজিক মানে হচ্ছে মর্মান্তিক, তাহলে আমরা শিখলাম। আর এর নামটা হচ্ছে ট্র্যাজেডি, অর্থাৎ মর্মান্তিক কোনো ঘটনাকে আমরা সরাসরি বলতে পারি ট্র্যাজেডি। দিস ইজ আ ট্র্যাজেডি, এভাবে আমরা বলতে পারি, ওকে। সো আমরা একটা সিনোনিম শিখলাম, হার্ট রেন্ডিং, খুবই সুন্দর ওয়ার্ড। মর্মান্তিক কোনো ঘটনাকে বা এরকম হৃদয় বিদারক কোনো ঘটনা, কোনো কিছুকে তুমি হার্ট রেন্ডিং বলতে পারো, ওকে। সো বলছে যে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা ভালোই বুঝতে পারছিল that something tragic was going to happen, যে মর্মান্তিক কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। আচ্ছা, তাবাসসুম নুসরাত কিছু বলতে চাচ্ছ নাকি? তাসিন, তাসিন, তাসিন আনমিউট করে কথা বলতে পারো কিছু বললে। আচ্ছা, তাহলে ট্র্যাজেডি মানে হচ্ছে মর্মান্তিক কোনো ঘটনা। তো তারা বুঝতে পারতেছিল যে সামথিং ট্র্যাজিক ওয়াজ গোইং টু হ্যাপেন। হ্যাপেন মানে আমরা সবাই জানি মোটামুটি, হ্যাপেন মানে হচ্ছে কোনো ঘটনা ঘটা, তাই না? ওকে, ঘটনা ঘটার ক্ষেত্রে সব থেকে বেশি যে ফ্রেজটা ইংলিশে ইউজ করা হয় সেটা হচ্ছে টেক প্লেস। টেক প্লেস মানে ঘটা। আরেকটা ওয়ার্ড আমরা এখানে নোট করতে পারি অকার। অকার মানে কোনো কিছু ঘটা, ওকে। সো কোনো কিছু মর্মান্তিক কোনো কিছু একটা ঘটতে যাচ্ছিল। গান শটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, ওকে। এখানে একটা কমন মিস্টেক, যে হিয়ার শব্দটার মানে হচ্ছে শোনা, এটা আমরা সবাই জানি। তবে সবাই একটা মিস্টেক করো অনেকেই,
হিয়ারের এটা তো ভার্ব, হিয়ারের পাস্ট ফর্মটাকে আমরা বলি হচ্ছে অনেকে হিয়ার্ড, অনেকে হিয়ার্ড বলো, অনেকে হেয়ার্ড বলো, ঠিক আছে, অনেকভাবে বলো। আসলে উচ্চারণটা হচ্ছে, আজকে শিখবা আর কখনো ভুল করবে না, উচ্চারণটা হচ্ছে হার্ড। এটা যদি হার্ড হয় তাহলে HARD এটা কি, এটাও হার্ড, দুইটাই হার্ড, কোনো সমস্যা নাই। তাহলে হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে হার্ড। ওকে, সো গানশটস ওয়্যার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, অ্যারাউন্ড মানে চারদিকে, শহরের চারদিকে তখন বন্দুকের শব্দ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু ইল্ডেস্ট সান, বঙ্গবন্ধুর সব থেকে বড় যে ছেলে ইল্ডেস্ট, তার নাম হচ্ছে শেখ কামাল, ওয়াজ আউট অফ হোম, তিনি বাড়ির বাহিরে ছিলেন। ফর কেন ছিলেন, ফর ফর্মিং ব্যারিকেডস, ফর্ম এখানে একটা ভার্ব ছিল, ফর ফর্মিং, তাহলে আমরা ফর্মটা নোট করি। ফর্ম মানে হচ্ছে গঠন করা, ওকে, গঠন করা, ওকে, ফর্মিং ব্যারিকেড, ব্যারিকেড মানে বাধা, তাই না, বাধা, এটার একটা সিনোনিম কাছাকাছি একটা ওয়ার্ড আমরা বলতে পারি বার, বার মানেও বাধা, বা আমরা বলতে পারি রেজিস্ট্যান্স, মানে প্রতিরোধ বা ঠেকানো। ওকে, তাহলে তিনি ফর ফর্মিং ব্যারিকেডস এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে তিনি ব্যারিকেড বাধা সৃষ্টির জন্য বাড়ির বাইরে ছিলেন। তখন কে ছিলেন, শেখ কামাল, এবং তিনি বঙ্গবন্ধুর বড় ছেলে। হু হ্যাড বিন, পাকিস্তানি আর্মি কি করছিল, হু হ্যাড বিন কিলিং পিপল ইনডিসক্রিমিনেটলি, হু হ্যাড বিন কিলিং পিপল অর্থাৎ যারা আগে থেকেই মানুষকে হত্যা করতেছিল, ইনডিসক্রিমিনেটলি, কঠিন একটা ওয়ার্ড, কারো যদি বড় ওয়ার্ড উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে তারা ভেঙে উচ্চারণ করবা, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, ইনডিসক্রিমিনেটলি, নেটলি, ওকে, ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি কথাটার মানে হচ্ছে নির্বিচারে, অর্থাৎ বিচার বিবেচনা না করে, ওকে, নির্বিচারে বিচার বিবেচনা না করে। আমরা বিশেষ করে এই শব্দটাকে পেয়ে থাকি যখন ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা পড়তে হয়, যে উই কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, অথবা আমরা কখনো একটা ফ্রেজ দেখতে পাই অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে নির্বিচারে, এলোপাথারি ভাবে কোনো কিছু বিচার বিবেচনা না করে। তাহলে এই পাকিস্তানি আর্মি বাঙালিদেরকে হত্যা করছিল নির্বিচারে দ্যাট নাইট, সেই রাতে। তো এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু আ সেফার প্লেস, বঙ্গবন্ধু ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়, একটা সিদ্ধান্ত নিলেন, টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি, তার পরিবারের যে মেয়ে সদস্যরা ছিল তাদেরকে পাঠানোর জন্য, কোথায়, টু আ সেফার প্লেস, এখানে সেফার ইউজ করা আছে কম্পারেটিভ ফর্ম, সেফ থেকে সেফার, তাহলে সেফ মানে আমরা জানি নিরাপদ, কম্পারেটিভ হচ্ছে সেফার, আর সুপারলেটিভ হচ্ছে সেফেস্ট। ওকে, তো আরো একটু বেশি নিরাপদ জায়গায় তাকে পাঠানোর জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। and he gave the responsibility to his son in law মিস্টার ওয়াজেদ মিয়া, এবং তিনি তাদের রেসপন্সিবিলিটি মানে আমরা জানি দায়িত্ব দিয়েছিলেন টু হিজ সান ইন ল, সান ইন ল মানে হচ্ছে জামাই, তার জামাইকে, তার নাম হচ্ছে মিস্টার ওয়াজেদ মিয়া, and we know that Mr. Wajid Mia is the name of Sheikh Hasina's husband, okay, তার স্বামীর নাম, ওকে, এবং হি ইজ ওয়ান ফ্রম রংপুর, তিনি রংপুরেরই একজন, ওকে। সো তাকে তিনি তাদের দায়িত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু's daughter শেখ হাসিনা was expecting a baby soon, তাহলে শেখ হাসিনার কথা বললো, যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, এবং we know that শেখ হাসিনা is the current prime minister of Bangladesh, তো তিনি তখন কি হচ্ছিল, বলছে who was expecting a baby soon, that means she was pregnant, okay. সো উইথ হার সিস্টার শেখ রেহানা, তিনি কি করলেন, তার বোন শেখ রেহানা অ্যান্ড হার কাজিন ফরিদা, তার যে চাচাতো বোন ফরিদা, তিনি সহ ওয়ার সেন্ট টু আ হাউস, তাদেরকে একটা বাড়িতে পাঠানো হলো, রোড নাম্বার 15 ধানমন্ডি, অর্থাৎ ধানমন্ডির 15 নম্বর রাস্তায় সেই বাসাটা, ফর দ্যাট নাইট, সেই রাতের জন্য। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ দেম, স্টে মানে থাকা, তো বঙ্গবন্ধুর ওয়াইফও তাদের সাথে সেদিন ছিলেন। তো স্টে মানে হচ্ছে থাকা এবং অল্প সময়ের জন্য কোথাও থাকা,
অর্থাৎ এর সিনোনিম হিসেবে লিভ বলা যাবে না। লিভ মানে সাধারণত আমরা পার্মানেন্টলি কোথাও থাকা, আর স্টে মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য কোথাও থাকা। তো সেই রাতে বঙ্গবন্ধুর ওয়াইফও তাদের সাথে ছিলেন। এই হচ্ছে মোটামুটি আমরা একটা প্যারা পড়লাম। তোমরা পরের দিনের মধ্যে পুরো প্যাসেজটা শেষ করবা, যেহেতু বই অনেক প্যাসেজ। তো কালকে আমরা শুধু এই প্যাসেজের সমস্যাগুলো নিয়ে ডিসকাস করব, যে কোথায় কোথায় সমস্যা আছে। আর যে ওয়ার্ডগুলো আমরা নোট করলাম সেই ওয়ার্ডগুলো ভালোভাবে শিখবা, বাসায় ওয়ার্ডগুলো ব্যবহার করে কথা বলার চেষ্টা করবা, আরো বেশি সেন্টেন্স তৈরি করবা। কোথাও কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাদেরকে টিচারকে ইনফর্ম করতে হবে, হ্যাঁ, তাহলে হেল্প করতে পারবো। আচ্ছা, এখন কথা বললে আমি শুনতে পারবো। কারো কি কোনো সমস্যা আছে? যা কিছু বুঝাইছি কোথাও কারো সমস্যা আছে বলো। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, তাহসিন, গতদিনের একটা প্রশ্ন ছিল তোমার। হ্যালো তাহসিন। জি স্যার, শুনতে পাচ্ছি। গতদিনের প্রশ্নটা আংশিক উত্তর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, জি আমার মনে হয় বুঝতে পারছো যে কাকে অর্থে, যে তোমার প্রশ্নটা ছিল যে কাকে অর্থে আমরা ওখানে হুম ইউজ না করে কেন হু ইউজ করা হলো, তার মধ্যে উত্তরটা ব্যাখ্যা করে বোঝাতে হবে। যাই হোক, প্রধান উত্তরটা ছিল যে তোমার কাকে অর্থে হুম বা হু দুইটাই ইউজ করা যায়, তবে হুম হচ্ছে ওল্ড ইংলিশ হয়ে যায়, অ্যাডভান্সড ইংলিশে এখন কাকে অর্থে হুটাই বেশি ইউজ করা হয়। যেমন আমি একটা সেন্টেন্স লিখতেছিলাম, তখনই ক্লাসটা শেষ হয়ে গেছে, যে তুমি কাকে চাচ্ছ, এটার ইংলিশ আমরা ন্যাচারালি আমরা অনেকেই ভাববো যে কাকের ইংলিশ যেহেতু হুম, তাহলে আমার সেন্টেন্সটা তো এরকম হবে যে হুম ডু ইউ ওয়ান্ট। ওকে, এটা লিখলেও ওকে, কোনো প্রবলেম নাই, তবে অ্যাডভান্সড ইংলিশে এটাই বেশি ন্যাচারাল। হু ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাচ্ছ, তাহলে এখানে হু মানে কিন্তু কাকে হয়ে গেছে। ওকে, তাহলে এই দুই ভাবেই আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই, বরং পরেরটাই হচ্ছে বেশি ন্যাচারাল ইংলিশে। এই, আমার মনে হয় উত্তরটা তুমি পেয়ে গেছো। তো আর কারো কোনো প্রশ্ন নাই? তোমরা একটু বইটা দেখতে থাকো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, আর আমি তোমাদেরকে এখান থেকে, আচ্ছা, প্রশ্ন দেখা, তাহলে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 7টা এখান থেকে, ঠিক আছে? তো ধরো কিরকম থাকতে পারে। এখনো কেউ কেউ জয়েন করতেছে? আচ্ছা, ধরো ধরো তোমাকে ওই যে সিনোনিম বলছি, যে যে প্রশ্নগুলো সিনোনিম আকারে থাকে সাধারণত, সেই প্রশ্নগুলো এরকম হয়, তোমাকে প্যাসেজ থেকেই কোনো একটা ফ্রেজ তুলে দেবে, হ্যাঁ, প্রশ্নটা লেখো। প্যাসেজ থেকে কোনো একটা জায়গা তোমাকে তুলে দেবে। যেমন প্যাসেজে আমরা একটা টার্ম পড়লাম, সামথিং ট্র্যাজিক, হ্যাঁ, ইন দ্য প্যাসেজ। তোমাকে এইভাবে প্রশ্নে, যদি প্রশ্ন থেকে কোনো কিছু হুবহু তুলে দেওয়া হয়, তাহলে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে অবশ্যই ওই ফ্রেজের দুই দিকে ইনভার্টেড কমা থাকবে, যেটা দেখে তুমি বুঝতে পারবা। ওকে, সামথিং ট্র্যাজিক ইন দ্য প্যাসেজ রেফার্স টু, রেফার টু মানে হচ্ছে বোঝানো, যেটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমরা আমাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছে আর 10 মিনিট ক্লাস করতে পারবো। তো যাই হোক, তাহলে পুরো প্যাসেজটা পরের দিন শেষ করবা। হ্যাঁ, সমস্যাগুলো নোট করবা, যে ওয়ার্ডেই তোমার যেখানেই যে প্রশ্ন, সেটা আগে থেকেই নোট করে রাখবা। আমি আগামীকাল শুধু সমস্যাগুলো সলভ করে দেব। ওকে, সামথিং ট্র্যাজিক ইন দ্য প্যাসেজ রেফার্স টু, অপশনগুলো উঠাও। ক্লাস শেষ হয়ে গেলে সলভ করে আমাকে স্ক্রিনশট বা আমাকে মোবাইল দিয়ে ছবি তুলে আমার আইডিতে দিও। আমি কোনো বাড়ি কাজ দিলে আবার বলি, মনে করিয়ে দিই, অবশ্যই প্যাসেজ তুলে লিখতে হবে, তা না হলে বাড়ির কাজটা দেখতে পারবো না। এই প্রশ্নটা আমি এখানে দিলাম, তুমি যখন বাড়ির কাজটা শুধু উত্তর লিখে সলভ করে দিলা, আমার কাছে তো প্রশ্নটা নাই, তা আমি কিভাবে বুঝবো যে আসলে প্রশ্নটা কি ছিল, সেটা তো আমার কাছে নাই।
সেজন্য অবশ্যই মনে রাখবে যে প্রশ্ন সহ তোমাকে উত্তরটা দিতে হবে। এখন এটা উঠাও, এটা বাড়ির কাজ দিচ্ছি আমি। এখনই ক্লাস শেষ হয়ে গেলে এখনই সলভ করে আমাকে এখনই পাঠিয়ে দিও। ওকে, 1 মিনিট টাইম দিলাম, এটা উঠায় নাও। আচ্ছা, এইভাবে এমসিকিউ গুলো থাকবে। এই জন্য প্যাসেজ ভালো করে অর্থ পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ভালো করে জানতে হবে। ট্র্যাজিক মানেই যদি জানা না থাকে তাহলে এই প্রশ্নটা সলভ করা পসিবল না। এখানে বলছে সামথিং ট্র্যাজিক ইন দ্য প্যাসেজ রেফার্স টু সামথিং ট্র্যাজিক, এই ফ্রেজটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে 4টা অপশনের অর্থ ভালো করে পড়বা, পড়ে কোনো একটা আনসার, যেটা আনসার সেটা লিখে আমাকে পাঠিয়ে দিও একটু পরে, এবং এখনই এখনই দিলে আমি এখনই সলভ করে দিতে পারবো। ওকে, এরপরে তাহলে এমসিকিউ গুলো তো এরকম হবে। এরপরে একটা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ, প্রশ্নের উত্তরটা লিখে আমাকে পাঠিয়ে দিও এখনই। হুবহু প্যাসেজের ওয়ার্ড গুলোই প্রশ্নে ব্যবহার নাও করা হতে পারে। যেমন ওখানে অ্যাপ্রিহেন্ড ছিল, আমি এখানে চেঞ্জ করে দিলাম আন্ডারস্ট্যান্ড। ওখানে ট্র্যাজিক ছিল, আমি এখানে চেঞ্জ করে দিলাম ডেঞ্জারাস। সহজ একটা প্রশ্ন, সহজ হলেও সব প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজে হুবহু নাও থাকতে পারে, তোমাকে বুঝে নিয়ে আনসারটা করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে, এখানে বলা ছিল তারা বুঝতে পারলো যে মর্মান্তিক কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। তো এখানে প্রশ্ন করলাম, হাউ কুড বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ডেঞ্জারাস ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তারা কিভাবে আসলে বুঝতে পারলো যে ভয়ঙ্কর কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, তাহলে এটা লিখবা। আর একটা প্রশ্ন দিচ্ছি, আহ, সহজ প্রশ্ন, হু ওয়াজ শেখ কামাল। আরেকটা পার্ট, ওয়ার ওয়াজ হি অন দ্য নাইট অফ 25th March 1971। ওকে, দুটো প্রশ্ন আর এমসিকিউটা সলভ করে এখনই পাঠিয়ে দাও। তাহলে পুরো প্যাসেজ তোমাদের পড়া আগামীকালের মধ্যে অবশ্যই শেষ করবা, এবং যেখানেই যা সমস্যা সেটা আমাকে আহ, জানাবা। দরকার হলে সমস্যাগুলো খাতায় লিখে রাখবা, বইয়ে দেখায় রাখবা। ওকে, তাহলে প্রশ্নগুলো উঠায় নাও।
আচ্ছা, সবার কি তোলা শেষ? কথা বলো এখন, শুনতে পারবো। জি স্যার। জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন না স্যার নেই। নাই? ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্ন তোলা শেষ। আমি এখন অনলাইনে আছি, যদি এখনই সলভ করে পাঠিয়ে দাও তাহলে আমি এখনই সলভ করে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নগুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দাও, পুরো প্রসেস করবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।